রিক্রুটমেন্ট কমিটির সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যে ইংরেজিতে প্রশ্ন করবেন, সেই ইংরেজি বুঝে যদি কেউ উত্তর দিতে পারবেন তাহলে হি ইজ পাস। যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে, একজন গুণী মানুষকে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জানাতে পেরে আগামী দিনে আরও সৈয়দ রেফাত আহমেদের জন্ম হবে এই ভূমিতে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। সৈয়দ রেফাত আহমেদের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিন, যে কারণে আপনারা এখানে হয়তো অনেকেই ছিলেন না। ওনার যেদিন ফেলিসিটেশন হয় ওই দিন আমি বলেছিলাম একটি কথা, আজও ওই কথাটা না বললেই না, যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি আজীবন সম্মাননা ফেলোশিপ পেয়েছেন। জেনারেলি 1 বছর 2 বছর করে দেওয়া হয়। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আজীবন দেওয়া হয়েছে। এর থেকে গর্বের, এর থেকে আনন্দের, এর থেকে সুন্দরতম দিন আমাদের জীবনে খুব কম আসে বা আসবে। রেফাত আহমেদ সাহেবের ফেলিসিটেশনে যে কথাটা বলেছিলাম আজকে আবারও বলছি, আপনারা হয়তো অনেকেই ছিলেন না সেই কারণেই বলছি, যে নিউ মার্কেটের বইয়ের দোকানে বই কিনতে গেছি, দেখি লম্বা লাইন লয়ারদের। জিজ্ঞাসা করলাম যে এত লাইন কেন লয়ারদের? বললেন ডিকশনারি কিনতে আসছে। তো হঠাৎ ডিকশনারির প্রয়োজন কেন? বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এমন একজন ব্রিটিশ প্রধান বিচারপতি এসেছেন যার ইংরেজি বোঝার জন্য ভাই ডিকশনারি ছাড়াও পাই নাই। এই একই অভিজ্ঞতা রিসেন্টলি হয়েছে আইনজীবীদের ভিতর থেকে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হওয়ার জন্য অনেকেই অ্যাপ্লাই করেছেন। এর মধ্যে বারে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এশিয়াটিক সোসাইটি থেকে। সৈয়দ রেফাত আহমেদের সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল লেকচার হয়েছে। সেই সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল লেকচারে ওই বইয়ে সৈয়দ রেফাত আহমেদের কিছু ইংরেজি লেখা থাকে। কারণ মার্কেটে ছড়িয়ে পড়েছে যে অ্যাডহক কমিটি পাশ করার অন্যতম শর্ত হলো এই রিক্রুটমেন্ট কমিটিতে যারা উপস্থিত থাকবেন তারা কেউ প্রশ্ন করতে পারবেন না। রিক্রুটমেন্ট কমিটির সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যে ইংরেজিতে প্রশ্ন করবেন, সেই ইংরেজি বুঝে যদি কেউ উত্তর দিতে পারবেন তাহলে হি ইজ পাস। এই কারণে বারে দৌড়ঝাঁপ শুরু হয়েছে রেফাত আহমেদ সাহেব কবে, কোন জায়গায়, কোন আর্টিকেল কিভাবে লিখেছেন ওই ইংরেজি বোঝার জন্য। দিস ইজ আওয়ার সৈয়দ রেফাত আহমেদ। আমরা গর্বের সাথে মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সৈয়দ রেফাত আহমেদের জন্ম হওয়া উচিত। সৈয়দ রেফাত আহমেদ বিশ্বের যে কোনো দেশের যে কোনো বিচারপতির, যে কোনো জ্ঞানী মানুষের, যে কোনো শিক্ষিত মানুষের, যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কম্পিট করার মতো যোগ্যতা রাখেন বলে আমরা বিশ্বাস করি। সেটা উনি চাল চলন, শিক্ষা দীক্ষা, লেখা, জাজমেন্ট, জ্ঞান পরিমায় উনি প্রমাণ করেছেন। সৈয়দ রেফাত আহমেদের সাথে দীর্ঘদিন কাজ করতে পেরে, ওনার সামনে মামলায় কথা বলার সুযোগ পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। বিশেষ করে আমি মনে করি সৈয়দ রেফাত আহমেদকে আজীবন সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে কারণে বিখ্যাত হয়েছেন তা আরেকবার প্রমাণ করলেন। সঠিক মানুষকে সঠিক সময়ে ইতিহাসের সঠিক জায়গা খুঁজে বের করে দেওয়া। সৈয়দ রেফাত আহমেদের লিগেছি বলে ওনার নানা ছিলেন বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম। উনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। ওনার মা ছিলেন বাংলাদেশের ভাষা আন্দোলনের জন্য যারা রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন তাদেরই একজন জাতীয় অধ্যাপক সুফি আহমেদ, যাকে আমরা ভালোবেসে ভাষাকন্যা হিসাবেও কখনো কখনো ডাকি, ভাষাকন্যা সুফি আহমেদ। ওনার বাবা ইশতিয়াক আহমেদ
আমার শুধু সিনিয়র না, এখানে সকলেরই আইন অঙ্গনে একটি শিক্ষার পাদপীঠ ছিলেন। ইশতিয়াক আহমেদের ঘরানায় জন্ম নিয়েছেন মাহমুদুল ইসলাম সাহেবের মতো লিজেন্ড ডিকশনারি, রকনউদ্দিন মাহমুদের মতো আইনজীবীদের ইশতিয়াক আহমেদের হাউস থেকে জন্ম হয়েছে। সৈয়দ রেফাত আহমেদ সেই ধাঁচে গড়া, সেই পাদপীঠে গড়ে ওঠা একজন আইনজীবী ছিলেন এবং সেই পরিবার থেকে আসা মানুষ। তাকে আমরা যতটা সম্মান আজকে দিতে পেরেছি, এই সম্মান দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি।